আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো কয়েকজন আর কি রিকোয়েস্ট করেছিল এবং আমাদের পেজে নক দিয়ে বলেছো যে ভাই আমাদের সামনে বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষা, তো বেসিক ইলেকট্রনিক্স সাজেশন দিলে অনেক উপকার হয়। এই কথার উপর ভিত্তি করেই আমরা আজকে বেসিক ইলেকট্রনিক্স এর চূড়ান্ত সাজেশন দিব তোমাদের ইনশাল্লাহ। তো দেখো ভাইয়া, আমাদের মেইন যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তোমাদের যে বেসিক ইলেকট্রনিক্স বইটা আছে, এই বই মনে করো যে কত মার্কের পরীক্ষা হলে লিখিত বলতো 60 মার্ক। কত মার্ক? 60। দেখো ভাই, প্রত্যেকটা সাবজেক্ট কি এরকম, প্রত্যেক মেইন যে গুরুত্বপূর্ণ বিষয় কি রচনামূলক। যে তোমাদের টোটাল পরীক্ষা হবে টোটাল 60 মার্কের মধ্যে, এই 60-এর ভিতর মনে তুমি 30 মার্কে কি বলতো ভাইয়া, রচনামূলক। এই জন্য আমাদের তুমি পাস করার জন্য বলো, তুমি ভালো রেজাল্ট করার জন্য বলো, এই রচনামূলকের কোনো বিকল্প নাই। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো এই জন্য যেহেতু আমাদের শর্টকাট সময়, আরো কয়েকদিনের ভিতরে পরীক্ষা অতি তাড়াতাড়ি, এই জন্য আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এগুলো বিষয়ে আলোচনা না করে শুধুমাত্র আজকে রচনামূলক আলোচনা করব। তোমাদের রচনামূলক চূড়ান্ত সাজেশন দিব, এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত হচ্ছে আমি এগুলো বলে দিব। আশা করি যদি পুরো ভিডিওটা তোমরা যদি দেখো শেষ পর্যন্ত, আশা করি বেসিক ইলেকট্রনিক্স এর একদম টোটাল A to Z প্রত্যেকটা অধ্যায়ে তুমি সাজেশন আজকে ইনশাআল্লাহ পাবো। তো দেখো ভাইয়া, তো আমরা আজকে শুরু করি। প্রথমে আসো এক অধ্যায়। এক অধ্যায় হচ্ছে সোল্ডারিং এবং কালার কোড। দেখো কিছু কিছু বিষয় তুমি যে ভিডিওতে দেখতেছো, ভয়েস তোমার যাচ্ছে, শুধু লেখা না, ভয়েস ভয়েস প্লাস লেখা দুইটাই পাইতেছো। এই জন্য কিছু কিছু বিষয় শুধু আমি ভয়েসেই বলে দিই, তুমি তো শুনতেইছো, শুই না, এই জন্য তুমি খাতায় নোট করে রাখবা যে আমি এগুলো এগুলো পড়বো। আর বাকি একদম যেগুলো লেখার মতো বিষয় আমি তো এগুলো লিখে দেবো। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো দেখো, তাহলে এক অধ্যায়ে যে হচ্ছে সোল্ডারিং এবং কালার কোড, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকবে, তাহলে আমি লিখি একটু। তাহলে অধ্যায় এক, অধ্যায় এক থেকে যেটা একদম 100%, কত পার্সেন্ট বলতো, আগে 100% কথাটাই লিখি আমি। 100% যেটা কমন আসবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, কি বলতো, সংক্ষিপ্ত প্রশ্ন। সেটা হচ্ছে কালার কোডের ম্যাথ। কি বলতো ভাইয়া, কালার কোডের ম্যাথ। তাহলে দেখো, তোমার অধ্যায় এক থেকে 100% একটা কমন পাবা, সেটা কি বলতো, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত কিসের 2 মার্ক থাকবে, এই সংক্ষিপ্ত প্রশ্নে কি আসবে বলতো, কালার কোডের ম্যাথ। কালার কোডের ম্যাথ থেকে একটা পাবা। তো এখন দেখো, তাহলে যেহেতু আমাদের সময় শর্ট, এখন যদি আমি তোমার কালার কোডের ম্যাথ A to Z নিয়ম অনুযায়ী শিখাতে চাই, তাহলে ভাই অনেক সময় দরকার। দেখো, আমাদের অলরেডি এক অধ্যায় এবং 2 অধ্যায়ের উপর ভিত্তি করে ক্লাস আপলোড করা আছে। তো যদি কালার কোডে অন্তত যদি কোনো সমস্যা থাকে, জাস্ট আমাদের ইউটিউবে সার্চ দিবা ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট নামে, প্লে লিস্ট অপশনে যাবা, এখানে দেখবা বেসিক ইলেকট্রনিক্স আলাদা প্লে লিস্ট করা আছে। এখানে আমাদের ক্লাস সিরিয়ালি দেওয়া আছে, কালার কোডের ম্যাথ বিস্তারিত সব আমি নিজেই করেছি। এখানে দেখলে আশা করি তোমার সলভ হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো ভাই, এক অধ্যায় থেকে মোস্ট যেটা আসবেই 100%, কত পার্সেন্ট, 100%, সেটা কি বলতো, কালার কোডের একটা ম্যাথ। এরপর আসো, এক অধ্যায় থেকে ভাই আর সেরকম কোনো পড়া লাগবে না, রচনামূলক এক অধ্যায়ে নাই। বলতো কি, এক অধ্যায়ে রচনামূলক, এক অধ্যায়ে রচনামূলক কি বলতো নাই। আরেকটা যেটা আছে তোমাদের সোল্ডারিং, আদর্শ সোল্ডারিং এর ধাপ সমূহ। এই যে আদর্শ সোল্ডারিং এর ধাপ সমূহ, এটা তোমার আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। কিসে বলতো, সংক্ষিপ্ত। তোমার খাতায় লিখে রাখতে পারো যে আদর্শ সোল্ডারিং এর ধাপ সমূহ কই আসবে বলতো, সংক্ষিপ্ত, কিন্তু রচনামূলকে আসবে না। তাহলে এইগুলো আমাদের ভাই এক অধ্যায়। এরপর আসো দ্বিতীয় অধ্যায়। তাহলে অতি সংক্ষিপ্ত ওগুলো তোমরা নিজেরাই পড়ে নিও, যেগুলো বোর্ড প্রশ্ন বেশিবার আসছে এগুলো বিশেষ করে পড়বা। এরপর আসো ভাইয়া যেটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের, তাহলে আমি লিখি যে অধ্যায় 2, অধ্যায় 2। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পাশের মতো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা আমি দিব, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ইনসুলেটর এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তো দেখো, এটা আমি কি দিলাম, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, ইনশাআল্লাহ দেখবা পরীক্ষায় এটা অলরেডি আসবে। ঠিক আছে। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে আর সেরকম লাগবে না। বাকি আরেকটা আছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন প্রণালী। কি বলতো, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন প্রণালী, এটা হবে সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিসের জন্য বলতো, সংক্ষিপ্তের জন্য। তো আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় অধ্যায় থেকে আমি কি কি দিলাম বলতো, তাহলে এটাও লিখি যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। এই যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট মতো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো, আমাদের অলরেডি এক অধ্যায় এবং 2 অধ্যায় গেল। তাহলে আশা করি তোমরা বুঝতেছো বিষয়টা। তাহলে অতি সুন্দর সেম ভাবে তোমরা পড়ে নিবে। ঠিক আছে। এরপর আসো ভাইয়া 3 অধ্যায়। তো 3 অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক আছে, সেটা হচ্ছে
পি এন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। তাহলে আমি লিখি অধ্যায় 3। তাহলে অধ্যায় 3 থেকে কি বলা বলতো, পি এন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। পি এন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। তাহলে এটা কি বলতো ভাইয়া, পি এন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা আসার মতো, তুমি এটা শিওর থাকো 99% আসবে। বিষয়টা বুঝতে পারছো? এটা 99% ইম্পর্টেন্ট। পরীক্ষা যখন দিতে যাবা প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবা অলরেডি এটা আসে গেছে পরীক্ষার মধ্যে। তো এরপর দেখো ভাই আরেকটা যেটা আছে, পি এন জাংশনে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, মানে পি এন জাংশনে তোমার ফরওয়ার্ড বাইসিং প্রক্রিয়া, এটা অথবা আকারে দেওয়া আছে। এটা যেটা আছে তোমাদের এটা সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাকি রসায়ন সেরকম লাগবে না, তাহলে আমি এটা লিখলাম না। বইতে আকারে নিও কি, পি এন জাংশনের ফরওয়ার্ড বায়াসিং প্রক্রিয়া বর্ণনা করো, এটা তোমাদের সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। বাকি যেটা মোস্ট ইম্পর্টেন্ট 99% সেটা কি, পি এন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। আশা করি বুঝতে পারছো। তো আমাদের 1 অধ্যায় 2 অধ্যায় এবং 3 অধ্যায় অলরেডি শেষ। এরপর সবাই কয় অধ্যায় বলতো, এরপর আমাদের 4 অধ্যায়। 4 অধ্যায় থেকে তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ার মতো, 4 অধ্যায় থেকে যেটা একটা আছে, জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে চিত্র সহ বর্ণনা করো। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা যদি চাও এটা দেখে দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো আমি যেহেতু জায়গা শর্ট, তাহলে এটা মিশা নতুন করে লিখতেছি। 4 অধ্যায়ে যে রচনামূলকটা আছে এটা একদম যে অতটা ইম্পর্টেন্ট আসার মতো তা না, বাকি তোমরা তাহলে এখান থেকে এটা দেখে যাবো 1 নম্বরটা। তো 4 অধ্যায়, অধ্যায় 4, এটা রচনামূলক 1 নম্বরটা তোমরা তাহলে দেখে দিতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট না। আর রচনামূলক 1 নম্বর বলতে আমি বলে দিতেছি যাদের পুরাতন বই, চিত্র সহ ভোল্টেজ রেগুলেটর হিসেবে জিনার ডায়োডের ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, এটা তাহলে তুমি পড়ে যাইতে পারো। তাহলে এরপর দেখো ভাই আমরা অলরেডি 1 2 3 অধ্যায় দেখলাম, এবার হচ্ছে কি অধ্যায় 4। অধ্যায় 4 থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 99%, কত পার্সেন্ট বলতো, 99% একটা প্রশ্ন আসবে। সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে জিনার ডায়োডের ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট চিত্র সহ অঙ্কন করো। তো আমি যদি লিখে দেই জিনার ডায়োডের সাহায্যে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করা যায়, কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করা যায়, এটা হচ্ছে একটা 99% ইম্পর্টেন্ট প্রশ্ন। জিনার ডায়োডের সাহায্যে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করা যায়, কত পার্সেন্ট ইম্পর্টেন্ট মতো, 99%। আশা করি সামনে পরীক্ষা তোমরা এটা পাবা। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া এই যে 4 অধ্যায় থেকে তাহলে একটা রচনামূলক করে তোমাদের হবে, যদিও 4 অধ্যায় তোমাদের 15টা রচনামূলক দেওয়া আছে, 15 করার মতো জাস্ট একটা, এই একটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। আশা করি শুধুমাত্র এটা পড়লে তোমাদের কমন আসবে। ঠিক আছে, তাহলে বাকি দেখো এরপর আসো অধ্যায় 5, কত বলতো, অধ্যায় 5। তো অধ্যায় 5 থেকে একটা রচনামূলক দিব যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 100%, কত পার্সেন্ট বলতো ভাইয়া, 100%। সেটা কি বলতো, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার চিত্র সহ কার্যপ্রণালী। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র সহ ব্যাখ্যা দাও। সেটা কি বলতো, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র সহ ব্যাখ্যা দাও। দেখো তোমাদের অধ্যায় 5 থেকে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র সহ ব্যাখ্যা দাও, এটা কত পার্সেন্ট মতো, 100% ইম্পর্টেন্ট। তো আমি এক অনলাইনে এক স্যারের দেখছিলাম যে স্যার এরকম ভাবে বলে যে এই প্রশ্নটা এটা 100% আসবে, যদি না আসে তাহলে কি করবো, স্যার নিজের নাম চেঞ্জ করে রাখবে। সেম আমি বলতেছি এটা তোমাদের 100% আসবে, যদি না আসে তাহলে নাম চেঞ্জ করে রাখবে। এরপর দেখো এটা যদি একটু তাহলে আমি বেসিকটা ক্লিয়ার করি, যাদের অনেক একটু সমস্যা আছে, যেহেতু 100% শিওর যেটা আসবেই, একটু তোমাদের বেসিকটা আমি ধারণা দিই, বাকি ব্যাখ্যা কিভাবে লিখবে প্রশ্ন প্যারান আমি বলে দিচ্ছি। দেখো ভাইয়া এইটার যে উত্তরটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে অনেক জটিল, এটা আঁকাইতে গিয়ে হিমশিম খাওয়া লাগে, বাট আমি একদম সহজ করে আঁকাই দিতেছি। তো এটা কই দিব কও, এখানে দিই। এখানে দেখো তাহলে প্রথমে একটা ডায়োড এইভাবে দিবা, আমি যেভাবে আঁকাইতেছি ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এইভাবে আঁকাই নাও, তাহলে আঁকাইতে পারবা। আর বাকি একটা বিষয় দেখো, যাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার আছে যে ভাই আমার বিন্দু মাত্র কোনো কনফিউজ নাই, এখানে নতুন করে শেখার দরকার নেই। বাকি যাদের একটু হলে কনফিউজ আছে যে ভাই আমি ক্লিয়ার বুঝি নাই, 100% বুঝি নাই, 90% বুঝছি, তারা দয়া করে আঁকাই নিবা। ঠিক আছে, দেখো প্রথমে এইভাবে একটা ডায়োড দিবা,
পরে আবার সেকেন্ড টাইম একটা ডায়োড নিবে, ঠিক আছে। এরপর আবার নিচে আসো, সেম ভাবে এখানে একটা ডায়োড দিবা এবং এখানে একটা তুমি কি দিবা, ডায়োড। বুঝতে পারছো? এখন দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে এখন এখান থেকে তুমি সাপ্লাই দিবা, ওকে। এই সাপ্লাইটা কি করবা, নিয়ে যায় একদম তুমি এই বরাবর দিবে, কোন বরাবর, এই বরাবর দিবে। সেম ভাবে এটাও নিয়ে যায় তুমি কই দিবা, এইখানে দিবা। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো এখান থেকে আরেকটা কালেকশন বের করবা, যেটা এই উপর দিয়ে আসবে, আচ্ছা একদম এটা লোডে যাবে। আর এখান থেকে একটা কি দিবে বলতো, রেজিস্টার দিবে, ঠিক আছে। এখন জাস্ট ইন্ডিকেট করো, যেহেতু এই প্রান্ত দিয়ে বিদ্যুৎ যাবে তাহলে এটা আমরা D1 দিব, এটা কি দিব বলতো, D2, এটা কি দিব ভাইয়া বলতো, D3, আর এটা কি দিব বলতো, D4। দেখো আমি একদম সরাসরি বলে দিচ্ছি, আগে থেকে চিত্র আঁকাই নেই, যে আঁকাই নিলে ভালো হবে তা না, আমি কিন্তু তোমাদের চোখের সামনে চিত্র আঁকাইয়া একদম স্পষ্ট করে বুঝে দিতেছি। আর এটা লোড রেজিস্টার RL দিলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা A প্রান্ত নিলাম, আমি এটা B প্রান্ত নিলাম। তো দেখো আশা করি চিত্র সবাই বুঝতে পারছো। এখন তো ব্যাখ্যাটা কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। এটার মেইন ব্যাখ্যা বলতে কি, তুমি এইভাবে দিতে পারো, দুইটা স্টেপে ভাগ করবে। এটা কি, একটা দিবা, দেখো তোমাদের যারা অন্তত ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, সামনে সেমিস্টার তোমরা ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিটের একটা বই পাবা, যেটা ডিপ্লোমার মধ্যে জন্মের কঠিন বই একটা, ঠিক আছে। তো ওইখানে প্রত্যেকটা সার্কিটে একটা বিষয় রুলস ফলো করা হয়, প্রত্যেকটা সার্কিটে যখন আমরা ব্যাখ্যা লিখবো অবশ্যই প্রথম স্টেপ হবে গঠন প্রণালী, দ্বিতীয় স্টেপ হয় কার্যপ্রণালী। সেম ভাবে এই স্টেপটা এখানে ফলো করতে পারো, প্রথমে লিখবে গঠন প্রণালী, পরে কি লিখবা, কার্যপ্রণালী। গঠন প্রণালী হিসেবে কি লিখবা, যেখানে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, তারপর কি চারটি ডায়োড ব্যবহার করছো, D1 D2 D3 D4, এবং একটা লোড রেজিস্টার RL ব্যবহার করছো। বই তোমাদের দেওয়া আছে, একটু পরে এখান থেকে লিখবা, গঠন প্রণালী লিখবা। এরপর দেখো মেইন বোঝার বিষয় যেটা, কার্যপ্রণালীটা, চিত্রটা যাদের কাছে নতুন আশা করি সহজ লাগবে আর কি, ঠিক আছে। এই কার্যপ্রণালী দেখো, যখন এটাকে এখানে কি দিবা, তুমি একটা এসি ওয়েভ দিবা। এসি ওয়েভ কি হয়, একটা পজিটিভ অল্টারনেশন, একটা নেগেটিভ অল্টারনেশন। এটা হবে পজিটিভ হাফ অল্টারনেশন এবং একটা নেগেটিভ অল্টারনেশন। দেখো এবার এই পজিটিভ হাফ সিগন্যাল যখন যাবে তখন এই প্রান্ত হয় ফরওয়ার্ড বায়াস, বি প্রান্ত রিভার্স বায়াস। এখন দেখো ফরওয়ার্ড বায়াস কি এবং রিভার্স বায়াস কি, আমি যেহেতু এটা অনেক ডিপলি বেসিকে ঢুকে যেতেছে, যদিও শুধু সাজেশন দেওয়ার কথা, তারপরে একটু বোঝাই। ফরওয়ার্ড বায়াসটা কি, যখন তোমার একটা সার্কিটের মধ্যে বা যে কোনো জায়গায় পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত সংযুক্ত থাকবে এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত সংযুক্ত থাকবে, এটা কি হবে, ফরওয়ার্ড বায়াস। আর যখন উল্টাটা হবে, অর্থাৎ পজিটিভের সাথে নেগেটিভ এবং নেগেটিভের সাথে পজিটিভ সংযুক্ত থাকবে, তখন তাকে কি বায়াস বলে, রিভার্স বায়াস। তাহলে এই প্রান্ত যখন এই আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য এই প্রান্ত কি হবে ভাইয়া, ফরওয়ার্ড বায়াস। মানে কি, এই প্রান্ত হবে পজিটিভ, বি প্রান্ত হবে কি বলতো, নেগেটিভ। এখন দেখো একদম বেসিক যদি বোঝাই তোমারে, এই পজিটিভটা কি, এখানে এসে পজিটিভ হবে, তার মানে এদিকেও পজিটিভ, এদিকেও পজিটিভ। বুঝতে পারছো? দেখো এদিকে পজিটিভ। এখন দেখো তোমার ডায়োডের বেসিকটা আগে বুঝো। ডায়োড হচ্ছে, ডায়োডের এই প্রান্ত কি বলতো, নেগেটিভ, আর এই প্রান্ত কি বলতো, পজিটিভ। সবসময় এই পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করবে আর নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো ডায়োডের কারেন্ট কি, এইদিকে আসবে না এইদিকে, এইদিকে কেন বলতো, কারণ এটা তো নেগেটিভ, মানে এটা তো নেগেটিভ বলতে কি, এটা তো তোমার এই যে নেগেটিভ প্রান্ত ডায়োড, এদিকে তো কারেন্ট আসবে না, তাহলে কোন দিকে গেল, এইদিকে। কারেন্ট আমাদের এদিক দিয়ে প্রবাহিত হবে D1 ডায়োড দিয়ে। D1 দিয়ে দেখো তো, আর D2 কি, এই D1 দিয়ে আসে কি D2 তে আসতে পারবে না, কেন বলতো, এই ডায়োডের নেগেটিভ প্রান্ত। বুঝতে পারছো? এই D1 দিয়ে এই তোমার লোড রেজিস্টার RL হয়ে এই পর্যন্ত আসলো। এখন দেখো বোঝার বিষয়, এইখানে আসার পর তুমি এখন বলতে পারো ভাই এটা তো এই D4 এও যাইতে পারে, D3 তেও যাইতে পারে, ঠিক আছে। তোমরা তো এটা বলা স্বাভাবিক যে ভাই এটা তো আমাদের D4 এও যাইতে পারে, D3 তেও যাইতে পারে। এখন দেখো কেউ যদি বলে যে বলো তো তাহলে এখানে D4 এ কারেন্টটা কেন গেল না, তাহলে তুমি উত্তর কিভাবে দিবা? উত্তর হচ্ছে, দেখো ভাইয়া, যখন তুমি এ প্রান্ত আর বি প্রান্তে ফরওয়ার্ড বাইস দিছিলা, এটা পজিটিভ হয়েছিল না, তার মানে এটা যদি পজিটিভ হয়, এই পুরো টার্মিনাল, এটা এই পুরো টার্মিনাল যদি কি আছে বলতো, পজিটিভ আছে। এখন দেখো তাহলে এই প্রান্ত যদি পজিটিভ তোমার হয়, বাকি ডায়োডের এই প্রান্ত হওয়ার কথা কি বলতো, নেগেটিভ। তার মানে ডায়োডের কালেকশনটা এখানে কি ঠিক আছে না, ডায়োডের এই প্রান্তটা হওয়ার কথা নেগেটিভ, বাকি আছে কি এখানে বলতো, পজিটিভ। এই জন্যই এই ডায়োড দিয়ে কারেন্ট যাবে না, ঠিক আছে। আর এটা হলো মেইন যে কনসেপ্টটা। বাকি একটু যদি তোমার স্বাভাবিকভাবে বলি, যে মন রাখার মতো একটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছে দেখো তুমি যে এই প্রান্ত থেকে কারেন্টটা দিছো, কি জন্য দিছো বলতো, যেভাবে প্রসেসিং করে হোক বি প্রান্তে কারেন্টটা যাতে ফিরে আসে, ঠিক আছে। এখন তুমি যদি এই প্রান্তে কারেন্টটা দিলা, এই দিক দিয়ে D1 দিয়ে RL হয়ে এখানে আসলো, আর সে আবার D4 ডায়োডেই যায়, আবার এই ঘুরে ফিরে কই আসবে, এতেই আসবে, কিন্তু তোমার নেওয়ার কথা কই, বিতে। এই কনসেপ্ট দিয়ে যদি তুমি বুঝো তাও হবে। RL দিয়ে আসলো, এখানে আসলো, আসার পর এই দিক দিয়ে তাহলে কি হবে, D3 দিয়ে দেবে, D3 দিয়ে তাহলে এই দিক দিয়ে পাস হয়ে এটা আবার বি বিন্দুতে আসবে। বিষয়টা বুঝতে পারছো আশা করি। এখন ঘটনা কি হলো, তোমার যখন এই প্রান্ত ফরওয়ার্ড বাস প্রাপ্ত হয়, তখন কারেন্ট কার মধ্য দিয়ে প্রবাহিত হবে, D1 এবং D3 এর মধ্য দিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া কি উল্টাটা, এবার এ প্রান্ত যখন তোমার রিভার্স বায়াস এবং বি প্রান্ত যখন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়, তখন কি ঘটনা ঘটবে, কারেন্ট এবার কি দিতে যাবে বলতো, এই যে এই দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে, এই দিক দিয়ে। এই দিক দিয়ে আইসা D3 দিকে কারেন্ট যেতে পারবে না, কেন, D3 নেগেটিভ প্রান্ত।
কারেন্ট কোন দিক দিয়ে যাবে ডি টু হয়ে কারেন্ট আসলো, আর এটা কি ডি1 এ যেতে পারবে না, কেন, এটা নেগেটিভ প্রান্ত। এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আবার কই আসবে এখানে। এখন তো যখন তুমি এই যে আবার এইটা যখন দিয়েছিল এটা কি পজিটিভ, তুমি এই পুরা ইয়াটা অবস্থানটা কি ছিল, পজিটিভের অবস্থান। এই পুরা যখন পজিটিভ অবস্থান ছিল, এই ডায়োডের এই দিকটা হওয়ার কথা কি নেগেটিভ, বাকি আছে কি পজিটিভ, ডায়োডের কালেকশন কি ঠিক আছে না, ঠিক নাই। এই জন্য কি হবে, এই ডায়োডের মধ্যে কারেন্ট যাবে না। না যে কোন দিক দিয়ে যাবে, তাহলে এই দিক দিয়ে আসলো, আসবে তাহলে ডি3 দিয়ে যেতে পারবে না, কেন বলতো, কালেকশন ঠিক নেই। এই জন্য এটা কোন দিক দিয়ে যাবে, ডি4 হয়ে আবার এই বিন্দুতে আসবে। তার মানে দেখো, যখন তোমার বি প্রান্ত পজিটিভ ফরওয়ার্ড বাস পায়, তখন কারেন্ট প্রবাহিত হবে ডি2 এবং ডি4 এর মধ্য দিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি শর্টকাট আরেকবার রিপিট করি, এইভাবে লিখবা, যখন এ প্রান্ত ফরওয়ার্ড বায়াস এবং বি প্রান্ত রিভার্স বায়াস প্রাপ্ত হয়, তখন হাফ অল্টারনেশন, পজিটিভ হাফ অল্টারনেশন এ বিন্দু দিয়ে যাত্রা শুরু করে ডি1 ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আর এল এর মাধ্যমে হয়ে আসবে ডি3 ডায়োড দিয়ে এসে বি বিন্দুতে এসে সার্কিটটি পূর্ণ করে। তাহলে যখন এই প্রান্ত ফরওয়ার্ড বায়াস, তখন কি হবে, ডি1 এবং ডি3 এর মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। আবার যখন উল্টাটা হবে, এই প্রান্ত রিভার্স পাবে, বি প্রান্ত ফরওয়ার্ড পাবে, তখন কারেন্ট কি হবে, এই দিক দিয়ে আসবে, বি বিন্দুতে এসে কিসে দেবে, ডি2 ডায়োডের মধ্যে দিয়ে আর এল হয়ে আবার করে আসবে এখানে ডি4। ডি2 আর এল এবং ডি4 এই যে এইভাবে প্রবাহিত হয়ে সার্কিটটি পূর্ণ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো কনসেপ্টের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আরো যেহেতু 2-1 দিন সময় আছে, আমরা পরবর্তীতে যদি কনসেপ্ট তোমার একান্তই সমস্যা হয়, এটা আলাদা একটা ভিডিও করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি বিষয় বুঝতে পারছো। এটা কত পার্সেন্ট বলতো ভাইয়া, 100%। অধ্যায় 5 থেকে 100% এটা প্রশ্ন, সেটা কি, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার চিত্র সহ অঙ্কন করো। আশা করি মানে চিত্র সহ ব্যাখ্যা করো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো ভাইয়া, অলরেডি আমাদের অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত যে চূড়ান্ত সাজেশন দেওয়ার প্রত্যেকটা টপিক আমি চূড়ান্ত সাজেশন হিসেবে দিলাম। তাহলে তোমরা এখন নিজেরাই এটা দেখে নিও, ঠিক আছে। বাকি অতি সীমিত সংক্ষিপ্ত তো নিজেরাই পড়বাই। এরপর দেখো ভাইয়া, তাহলে 10 নাম্বার মানে 6 নাম্বার অধ্যায় থেকে অধ্যায় 6। তো দেখো, অধ্যায় 6 থেকে একটা রচনামূলক পড়লেই এনাফ। সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো, অথবা দেখাও যে, আমি শর্টকাট একটু লিখি, দেখাও যে আইই ইকুয়াল আইবি প্লাস আইসি। কি বলতো, দেখাও যে আইই ইকুয়াল আইবি প্লাস আইসি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ধরো 90% সম্ভাবনা পরীক্ষায় আসার জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। তো অধ্যায় 6 থেকে একটা প্রশ্ন পড়ো, সেটা কি, আইই ইকুয়াল আইসি প্লাস আইবি, যেটা 90% ইম্পর্টেন্ট আসার মতো, ঠিক আছে। তাহলে এই 6 অধ্যায় থেকে আর কোনো রচনামূলক পড়া লাগবে না। এরপর সবাই 7 অধ্যায়, কত অধ্যায় বলতো, 7 অধ্যায় থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট 99%, কত পার্সেন্ট, 99% আমি বলতেছি। অধ্যায় 7 থেকে একটা প্রশ্ন জাস্ট পড়বা, সেটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আলফা, বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক। নির্ণয়। এটা কি বলতো ভাইয়া, আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয়। তাহলে এই অধ্যায় থেকে এটা পার্সেন্ট বলছি বলতো, আমি বললাম এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে তোমার 99%। কত পার্সেন্ট বলতো, 99% সম্ভাবনা এটা আসার মতো। তাহলে আশা করি বুঝতে পারছো। বাকি এই ইকুয়েশনটা যেহেতু এত ইম্পর্টেন্ট, করাই দিই তাহলে, ঠিক আছে। তো এটা আমি একটু সলভ করে দিই তোমাদের। তাহলে অধ্যায় 7 থেকে সাজেশন শেষ হলো। তাহলে যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট আসার মতো একটা প্রশ্ন, তো এটাও আমি তোমাদের সলভ করে দিই, ঠিক আছে। তো দেখো, তাহলে আমরা এই যে এর আগে একটা প্রমাণ করেছিলাম, কি বলতো, আইই ইকুয়াল আইবি প্লাস আইসি। কি বলতো, এটা আমরা অলরেডি দেখছিলাম এর আগে, মানে তোমাদের যে রচনাটা সলভ করতে বললাম, সেটা হচ্ছে কি, আই ইকুয়াল আইসি প্লাস আইবি, এটা কিভাবে আসে, এটা যদি প্রমাণ পাওয়া তাহলে তো হলোই, ঠিক আছে। বাকি যারা প্রমাণ পাওয়া না, তারা এটা মুখস্থই রাখো। ইমিটার কারেন্ট সমান সমান লেখা যায় বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমষ্টি, ঠিক আছে। যদি মুখস্থ করতে পারো। এরপর দেখো ভাইয়া, আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে কমন ইমিটার কনফিগারেশন। কি বলতো, কমন, এটা দিয়ে একটা প্রমাণ করতেছি আলফা, বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক, আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক আমরা প্রমাণ করতেছি। কমন ইমিটার কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশনে কি লেখা যায়, কমন ইমিটার কনফিগারেশনে তুমি লিখতে পারো যে বিটা ইকুয়াল আইসি বাই আইবি। কি বলতো, বিটা ইকুয়াল আইসি বাই আইবি, এটা তুমি মুখস্থ রাখতে হবে। কি বলতো, কমন ইমিটার কনফিগারেশন এটা দেখা যায়। আর একটা দেখো জাস্ট, এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। কি বলতো, কমন বেস কনফিগারেশনে কি লেখা যায়, এটা লেখা যাবে আলফা ইকুয়াল আইসি বাই আই
কি বলতো আইসি বাই আই। দেখো এখানে একটা টেকনিক বলে দেই, যখন তুমি কমন ইমিটার বলছো, কি বলছো কমন ইমিটার কনফিগারেশন, তখন এই যে যে অনুপাতটা লিখছো এখানে ইমিটার উল্লেখ থাকবে না, কি থাকবে না, ইমিটার উল্লেখ থাকবে না। তো যখন কমন ইমিটার বলবা এখানে আর ইমিটার উল্লেখ থাকবে না। সেম যখন এখানে কমন বেজ বলছো, দেখো এখানে আর বেজ উল্লেখ নেই, তাহলে কি আছে কালেক্টর এবং ইমিটার। আসলে বুঝতে পারছো? তাহলে দেখো অলরেডি তোমার এই তিনটা একটু ব্যাখ্যা আছে বেসিক, বাকি বেসিক ব্যাখ্যা দেওয়ার জন্য সময় নেই, সাজেশন ক্লাস, এই জন্য আমি এটা শুধুমাত্র বলতেছি যে যারা বেসিক বুঝছো তারা তো আলহামদুলিল্লাহ, যারা বোঝো না ভাই করার কিছু নেই, মুখস্থ রাখবে, ঠিক আছে? দেখো এই তিনটা বিষয় যদি তোমার বুঝে থাকে এবং যারা বুঝবে না মুখস্থ করে রাখবা। এরপর দেখো তাহলে এখন আমরা এই মানটা এখানে ক্যালকুলেশন করবো। অতএব যেহেতু আমরা কি জানি আই ই ইকুয়াল আই বি প্লাস আইসি, এই যেটা আমরা জানি না, এটা আমরা অলরেডি জানি। এখন দেখো এই প্রত্যেকটাকে আমরা আইসি দ্বারা ভাগ করবো, কি করে বলতো আইসি দ্বারা ভাগ করবো, তাহলে আই ই বাই আইসি ইকুয়াল আই বি বাই আইসি প্লাস আইসি বাই আইসি। দেখো কোনো সমস্যা? কি করছি, জাস্ট প্রত্যেকটাকে কি করছি আইসি দ্বারা আমরা ভাগ করছি। এখন দেখো এখানে এরকমই রাখো, আই ই বাই আইসি এরকমই থাকলো ইকুয়াল আই বি বাই আইসি লিখলা। এই আইসি আর আইসি কাটা যাবে না, তোমার পরীক্ষা এইভাবে কাটিয়ে দিও না, আমি দিলাম আর কি। আইসি আইসি কাটা যায় কি থাকবে বলতো 1 থাকবে। এরপর দেখো যেটা করছে সেটা হচ্ছে, এখন দেখো একটা বিষয় বোঝো, এখানে দেখো তো কিসের মান ছিল, এটা আইসি বাই আইবি এর মান কি ছিল বলতো বিটা, কি ছিল বিটা। সেম ভাবে আইসি বাই আই এর মান কি ছিল বলতো আলফা। এখন যদি আমরা এরকম করি, এখান থেকে দেখো তো এটা করা যায় কিনা, আমরা এখান থেকে 1 বাই বিটা মান বের কি বলতো 1 বাই বিটা। তার মানে এইদিকে কি করছি আমরা, বিটার নিচে মনে একটা 1 আছে না, এটা উল্টাই দিছি, কি করছি 1টা উপরে দিছি, বিটাটা নিচে রাখছি। সেম তাহলে এই পাশে যদি আমরা উল্টাই দিই, তাহলে এই পাশে কি উল্টে দেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই এই পাশেও উল্টে দেওয়া লাগবে। তাহলে এই পাশে আমাদের কি হবে আই বিটা বাই আইসি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে সেম দেখো এবার নিচেরটা, নিচে কি আছে, এখানে আছে কি আলফা। আলফার যদি আমরা উল্টে দিই কি হবে 1 বাই আলফা ইকুয়াল, তাহলে এদিকেও কি হয়ে যাবে আমাদের উল্টে যাবে, এখানে কি হবে বলতো আই ই বাই আই সি। বুঝতে পারছো বিষয়টা? দেখো এখন দেখো কিসে কিসে 1 বাই সি, 1 বাই বিটা ইকুয়াল কি পেয়েছি বলতো আই বি বাই আইসি, 1 বাই আলফা ইকুয়াল কি পেয়েছি বলতো আই ই বাই আইসি। এখন দেখো ভাইয়া মানগুলো এখানে বসাবো, এই যে আই ই বাই আইসি, এই যে দেখো আই ই বাই আইসি এর মান কি বলতো ভাইয়া 1 বাই আলফা, তাহলে এখানে আমরা 1 বাই আলফা বসাই দিলাম ইকুয়াল আইবি বাই আইসি, এই যে আইবি বাই আইসি এর মান কি পেয়েছে বলতো ভাইয়া 1 বাই বিটা, তাহলে এখানে আমরা 1 বাই বিটা বসাই দিলাম প্লাস 1 লিখলাম। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এরপর দেখো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে 1 বাই আলফা ইকুয়াল, এখানে বিটা কি লসাগু যায়, তাহলে লসাগু নিলে হবে কি 1 প্লাস বিটা। কারণ লসাগু যদি তোমাকে আবার ভাই নতুন করে বোঝানো লাগে তাহলে জটিল, এটা তুমি বুঝে নিও আর কি। এখন দেখো এখানে দেখো 1 বাই আলফা আছে না, এটা যদি আবার সেম উল্টে দিই কি দিব, কি করেছিলাম বলতো বিটা ছিল 1 বাই বিটা উল্টে দিয়েছিলাম, সেম এখানে কি করবো 1 বাই আলফা আছে, এখানে যদি উল্টে দিই কি হবে 1টা নিচে আসবে, নিচে 1 এর কোনো ভ্যালু আছে না, শুধু আলফা দিব, তাহলে এই পাশে কি উল্টে দিব, তাহলে উপরে যাবে কি বলতো বিটা আর নিচে যাবে কি 1 প্লাস বিটা। আশা করি এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা কার সাথে সম্পর্ক হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। বাকি এইদিকে আবার আমাদের কি আছে বলতো গামা আছে, তাহলে এবার আমার গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায়, এখানে আলফার মানটা পাইছি না, এখান থেকে বিটা মানটা কিভাবে বের করতে হবে, দেখো বিটা মানটা যদি এখান থেকে নিতে পারতা, বাকি যদি এখান থেকে বের করা যাবে, দেখো এটা ধরো এখানে সমীকরণ দিয়ে রাখলে এটা আলফা মান পাইছো, আমি এক্সট্রা এটা করাইতেছি। তাহলে এখন দেখো আমরা এখান থেকে আরেকটা নেক্সট ক্যালকুলেশন করবো, কিসের মান বের করবো বিটা এর মান। তো এখানে কি আছে বলতো, এখানে যা আছে আমি তা লিখলাম 1 বাই বিটা প্লাস 1 ইকুয়াল কি আছে 1 বাই বিটা প্লাস 1 ইকুয়াল 1 বাই আলফা, যা আছে তাই লিখলাম, জাস্ট এটা এই পাশে দিলাম, এটা এই পাশে, কোনো ব্যাপার নেই, এটা দিলাম। এখন দেখো কার মান আমাদের টার্গেট বিটা এর মান, তাহলে দেখো 1 বাই বিটা এইদিকেই থাক, এই 1টা এদিক দিলে কি হবে বলতো ভাইয়া মাইনাস হয়ে যাবে, তাহলে 1 বাই আলফা মাইনাস কি হবে 1। তাহলে এখন দেখো তাহলে 1 বাই বিটা এরকমই থাকলো, মানে এটার লসাগু কি আলফা, 1 মাইনাস কি হবে আলফা। এখন দেখো তাহলে এখানে কি আছে 1 বাই বিটা, তোমার দরকার কি বলতো বিটা এর মান, তাহলে বিটা এর মান কিভাবে নিবে, তাহলে বিটা ইকুয়াল এদিকে উল্টাই দিছো, তাহলে এদিকেও কি যাবে উল্টা, উপরে যাবে আলফা, নিচে হবে 1 মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে দেখো এই এখানে আমরা আলফা ইকুয়াল বিটা বাই 1 প্লাস বিটা পাইলাম, আর বিটা ইকুয়াল কি পাইছি আলফা বাই 1 মাইনাস আলফা। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। আবার এটা দেখে ভাই বোনা ম্যাথ শেষ, কিন্তু আরো আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন দেখো নেক্সট ক্যালকুলেশন, তাহলে প্রসেস গুলো কিন্তু ভাই সহজ, আমি আরেকবার বলতেছি। দেখো এখানে কি আই ই ইকুয়াল আইবি প্লাস আইসি, ইমিটার কারেন্ট ইকুয়াল বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখন দেখো তাহলে আই ই বাই প্রত্যেকটা কি আইসি দ্বারা ভাগ করছি, এরপর দেখো ভাই ভাগ করার পর কি করছি আইসি আইসি কারা গেছে কি বসেছি 1 বসাইছি, এই যে আই ই বাই আইসি এর মান কি 1 বাই আলফা কই পাইছি এখানে পাইছি, আইবি বাই আইসি এর মান কি 1 বাই বিটা
ওখান থেকে আনছি, পরে ভাই ক্যালকুলেশন করে এটা আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো ভিডিওটা আরেকবার দেখো, তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। বাকি একান্তই কনসেপ্ট ক্লিয়ার না হলে আমরা তো আছি তোমার পাশে, জাস্ট কমেন্টে বলবা যে ভাই একান্তই আমি বুঝতে পারি নাই, তাহলে যদি সম্ভব হয় আলাদা এটা শুধু এই কনসেপ্টের ভিত্তি করে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। দেখো আমরা দুইটা সমীকরণ পাইছিলাম, এবং আরেকটা দেখো মশাটা যদিও ঠিক হলো না, আরেকটা দেখো ভাইয়া এই আমরা কি পাইছি পর্যন্ত বলবো, কমন এমিটার কনফিগারেশন কমন বেস, আরেকটা নাও কমন কালেক্টর, কি বলতো কমন কালেক্টর কনফিগারেশন। কমন কালেক্টর কনফিগারেশন গামা, কি লিখবো বলতো, গামা ইকুয়াল। তাহলে আমি বলছিলাম দেখো যখন কমন এমিটার নিছো এখানে এমিটার ছিল না, যখন বেস নিছো এখানে বেস ছিল না, এবার নিছো কি কালেক্টর, তাহলে এখানে কোনো কালেক্টর থাকবে না, তাহলে এখানে কি হবে বলতো আইই বাই আইবি, কি হবে আইই বাই আইবি। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। এখন দেখো আমরা একটা জানতাম, কি জানতাম বলতো, আলফা ইকুয়াল কি পাইছি ওই দিক, ও আলফা ইকুয়াল তো আমরা এটা লিখলাম যে আইসি বাই আই, এটা তো অলরেডি আমরা জানি। এখন দেখো ভাই যেটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে যেটা সূত্র আমরা মেইন সূত্র কি বলতো, আই ইকুয়াল আইসি প্লাস আইবি, কি বলতো আই ইকুয়াল আইসি প্লাস আইবি, এটা অলরেডি তুমি জানো। এখন দেখো এখানে কি করবে, এবার এখানে তুমি আইবি এর মানটা এইদিকে আনবা, কি করবে বলতো, আইবি এর মান তো জানি আইসি প্লাস আইবি ইকুয়াল কি বলতো আইই। এখন দেখো আইবি যদি আমরা এই দিকে রাখি তাহলে কি হবে আইই মাইনাস আইসি, এটা কি আমরা লিখতে পারি, হ্যাঁ এটা আমরা লেখা যায়। এবার দেখো যদি এটা করো তাহলে এখানে কি করছে, প্রত্যেকটাকে আই দ্বারা ভাগ করবা, কি করবা প্রত্যেকটাকে আই দ্বারা ভাগ করবা, এটাকেও আই দ্বারা ভাগ করো, এদিকেও আই দ্বারা ভাগ করবা, এবং আইসি বাই এখানে কি করবা আই দ্বারা ভাগ করবা। প্রত্যেকটাকে যদি আই দ্বারা ভাগ করো তাহলে এখানে কি হবে বলতো, এখানে আই বি বাই আই ই থাকলো, এখানে কি 1 হয়ে যাবে না, 1 মাইনাস এখানে কি হবে আইসি বাই আই ই। এখন দেখো ভাই জাস্ট মান বসাও, ম্যাথ শেষ। এখানে গেছে আইবি বাই আই, দেখো তো আইবি বাই আই কই, এখানে উল্টাটা আছে, তাহলে উল্টা সোজা করার উপায় কি, এখানে 1 বাই গামা দিব, এখানে লিখবো কি আইবি বাই আই ই, যেটা আমরা অলরেডি এই দুটো করেছিলাম। লেখা দেখো তাহলে এর মান কি বসাবো বলতো, এর মান বসাবো 1 বাই গামা, ঠিক আছে, ইকুয়াল 1 মাইনাস এখানে কি আছে আইসি বাই আই, আইসি বাই আই এর মান কি বলতো, আইসি বাই আই এর মান হচ্ছে আলফা, কি বলতো আলফা। তাহলে আমরা কি দিলাম 1 মাইনাস আলফা, তাহলে 1 বাই গামা ইকুয়াল যদি 1, এখানে আমরা কি করতে পারি, তাহলে 1 মাইনাস আলফা ইকুয়াল কি লেখা যায় 1 বাই গামা, এটা আমরা লিখতে পারি 1 বাই আলফা ইকুয়াল কি লিখলাম 1 বাই গামা গামা। এখন দেখো তাহলে এই 1টা এদিকে কি আছে মাইনাস, প্লাস ওদিক দিলে কি হবে মাইনাস, ইকুয়াল 1 বাই গামা মাইনাস 1। বাকি দেখো এখানে আবার একটা মাইনাস আছে না, এই মাইনাস ওই দিক দিলে কি হবে তো প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তো এই মানে যদি তুমি উঠাই দাও তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার 1 মাইনাস 1 বাই গামা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখানে আলফা ইকুয়াল কি হবে তো, নিচে হবে গামা, উপরে হবে গামা মাইনাস 1। তাহলে দেখো ভাইয়া এখানে আমরা কি পাইলাম, আলফা ইকুয়াল আলফা ইকুয়াল কি পেলাম গামা মাইনাস 1 এবং গামা। এখন দেখো ওইদিকে আবার আলফা ইকুয়াল তুমি কি পেয়েছো বলতো, ওইদিক আমরা আলফা ইকুয়াল পাইছি, আলফা ইকুয়াল কি পাইছিলাম এটা লিখি, ওইদিকে আলফা ইকুয়াল পাইছি বিটা 1 প্লাস বিটা, এখানে আলফা ইকুয়াল কি পাইলে বলতো, আলফা ইকুয়াল পাইছো গামা মাইনাস 1 বাই গামা। দেখো আলফা এবং বিটার মধ্যে সমীকরণের যেটা মেইন সেটা কি লিখবো, অতএব আলফা ইকুয়াল কি পাইছো, বিটারটা কি পাইছো বলতো বিটা 1 প্লাস বিটা, এবং তুমি গামারটা কি পেয়েছো বলতো ইকুয়াল, গামারটা বসাই দাও গামা মাইনাস 1 বাই কি বলতো গামা। এই যে এটা হচ্ছে কি তোমার আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। এইটা কত পার্সেন্ট মতো 99% সম্ভাবনা পরীক্ষায় আসার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখে বুঝতে পারছো, আমি একটু বিস্তারিত ভাঙিয়ে করাইলাম, আরো একটু শর্টকাট করা যায়। বাকি দেখো তোমরা যদি বুঝতে পারতো আলহামদুলিল্লাহ, না বুঝলে কমেন্টে বইলো, তাহলে চেষ্টা করবো পরে অন্য একটা ভিডিওতে এককভাবে এটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত গেল ভাইয়া, যদিও শুধুমাত্র সাজেশন দেওয়ার কথা ছিল, তারপরে যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট, একদম ধরো সিও থেকে পরীক্ষা আসছেই, এত ইম্পর্টেন্ট দেখাই কিন্তু আমি এইভাবে পুরাটাই বিস্তারিত হয়ে তোমাদের করাইলাম, বুঝতে পারছো বিষয়টা। তো এখন দেখো তাহলে এটা কত অধ্যায় ছিল যেন, আমি তো হাঁপাই গেলাম, কত অধ্যায় ছিল যেন, এটা 7 অধ্যায় ছিল। এরপর দেখো ভাইয়া তাহলে আর আমি ভুল করে আর কোনো রচনা ধরবো না, এখন শুধু বলে দেবো, তোমার শুধু লিখে নাও। দেখো লেখন হচ্ছে কয় নাম্বার বলতো, অধ্যায় 8। তাহলে অধ্যায় 8 থেকে একটা পড়বা ভাইয়া, কি বলতো একটু বইয়ে কষ্ট রাখাই নাও, আমি আর না লিখি। অধ্যায় 8 থেকে যেটা পড়বা সেটা হচ্ছে একটাই শুধু পড়বা, ট্রানজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি, কি বলতো ট্রানজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পদ্ধতি, হক পাবলিকেশনের নতুন বই যেটা 1 নাম্বার, শুধুমাত্র এটা পড়লেই ভাইয়া এনাফ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপর সবাই 9 অধ্যায় থেকে, 9 অধ্যায় থেকে তোমাদের যে রচনামূলক অনেক কয়টাই দেওয়া আছে বইয়ে, কিন্তু 9 অধ্যায় থেকে শুধুমাত্র একটা রচনামূলক পড়বা, কি বলতো একটা রচনামূলক, সেটা হচ্ছে একটু লিখে দেই, সিই অ্যাম্পলিফায়ার অপারেশন ব্যাখ্যা করো, সিই অ্যাম্পলিফায়ার
অপারেশন ব্যাখ্যা করো। কি বলতো এটা? সিই অ্যাম্পলিফায়ার অপারেশন ব্যাখ্যা করো। আশা করি বুঝতে পারছো। এটা তুমি জাস্ট বই আঁকাই নাও, বই আছে অ্যান্সার সলভ করো। বাকি দেখো, তোমার যদি শুরু থেকেই আমাদের যে প্রথম যে বেসিক ইলেকট্রনিক্স ক্লাস হলো সারি, তখন থেকে যদি তোমাদের রেসপন্স ঠিক থাকতো ভাইয়া, তো ঠিকই কিন্তু অলরেডি আমাদের কমপক্ষে বইয়ের অর্ধেক শেষ হতো। বাকি একটু যেহেতু রেসপন্সের ঘাটতি আছে, এই জন্য আমরা সেরকম ক্লাস দেইনি। বাকি ইনশাল্লাহ সামনে সেমিস্টার। এখন একটা জাস্ট নোটিশ তোমাদের বলি, দেখো ভাই, আমরা যে উদ্যোগটা নিয়েছি তোমরা অলরেডি জানো, তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা ক্লাস আমরা ফ্রিতে দিব। কিসে বলতো? ফ্রিতে বর্তমানে। তো এই যে ফ্রিতে ক্লাস পাইতেছো, দরকার আছে কোনো পেইড কোর্স কিনা, বাকি তোমার পার্সোনালিটি আমি না বলি। এখন ফ্রিতে কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস পাইতেছো। কোন কনসেপ্ট যদি বোঝার সমস্যা থাকে আমরা বারবার বলি, কমেন্ট করবা, ওই টপিকে আবার ভিডিও বানাবো। কোনো সমস্যা আছে? এই জন্য ফ্রিতে তো ভিডিও পাইতেছো। অলরেডি আমরা পুরো বইয়ের কিন্তু সাজেশন দিলাম, প্রায় ধরো অনেক লং হলো ভিডিওটা। পুরো সাজেশন দিলাম, এমনকি দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করে দিলাম, যে দুইটা 100% পরীক্ষা আসবে। কি বলতো? ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাহলে এগুলো সলভ করে দিলাম। এবং সামনে সেমিস্টার যারা অন্তত ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আসো, তাদের ভাইয়া সামনে সেমিস্টার ইলেকট্রনিক্স ডিভাইস আনতে গেছে অনেকটা জটিল প্রশ্ন, অনেকটা জটিল বই। যারা ইলেকট্রিক্যাল আছে এবং যত অন্য অন্য ডিপার্টমেন্ট থাকো না কেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ক্লাস থাকবো ইনশাল্লাহ। আসলে আমাদের সাথেই থাকবা। আরেকটা দেখো তাহলে অধ্যায় 10 থেকে একটা রচনা করবা, আমি লিখতেছি না, তুমি আঁকাই নিও। আর সি কাপল মাল্টি সাইজ অ্যাম্পলিফায়ারের বর্ণনা। কি বলতো? আর সি কাপল মাল্টি সাইজ অ্যাম্পলিফায়ার ক্রিয়া কৌশল চিত্রসহ বর্ণনা করো। এটা বললেই এনাফ। দেখো ভাইয়া, অলরেডি 1 থেকে 10 অধ্যায় প্রত্যেকটা রচনা আমি আঁকাই দিলাম। তুমি শুরু থেকে জাস্ট ভিডিওটা দেখবা, এক এক করে যেভাবে আমি আঁকাই দিছি এইভাবে বই আঁকাই নিবা, এবং যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সলভ করে দিছি, এই দুটো প্রশ্ন আঁকাই নিবা। বুঝতে পারছো বিষয়টা? আমি যেটা বলছিলাম আর কি, প্রত্যেকটা সেমিস্টারে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখানে ক্লাস পাবো ইনশাল্লাহ। তাহলে এখন বর্তমানে ক্লাস যেহেতু পাইতেইছো, তাহলে আমাদের সাথে থাকা যায় না? ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমাদের সাথেই থাকো। তো অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবা। তাহলে সবার আগে তুমি নিয়মিত আপডেট গুলো পাবা, ঠিক আছে? ইউটিউবে আমাদের প্লে লিস্ট সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট সাজানো আছে, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আলাদা আলাদা আছে। আশা করি ওখান থেকে তুমি ভিজিট করে অনেক উপকৃত হবা। তাহলে ভাইয়া দেখো, আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করলাম। এইখানে যদি আবার বলতেছি, এখানে বোঝার যদি কোনো মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কমেন্টে বলবা, নেক্সট ভিডিও বানার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের মতো ভাই এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।